নাট্য ব্যক্তিত্ব আমাদের সকলের পরিচিত রীতা ঘোষাল। ব্যাপার হচ্ছে, আজকে আমরা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চের নামে এটা অরাজনৈতিকভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা বিধ্বংসকারী ঘটনা ঘটেছে রাজ্য সরকারের জন্য, আজকে যদি এই ঘুষ কেলেঙ্কারি না হতো, যদি চাকরি চুরি না হতো, তাহলে আজকে এই 26,000 নিরীহ শিক্ষকের চাকরি যেত না। আমরা দাবি করছি অবিলম্বে এই চাকরি যেন পুনর্বহাল হয় এবং যোগ্য শিক্ষকরা যেন চাকরি পায়, এবং এই যোগ্য শিক্ষকদের উপর যে সরকারের পুলিশ দ্বারা অশিক্ষিত ওই সিভিক ভলেন্টিয়ার দিয়ে যেভাবে শিক্ষক দিয়ে পেটানো হচ্ছে, এর বিরুদ্ধেও জনমানসে আমরা গর্জে উঠব এবং আমরা আগামী দিন আমরা আরও বৃহত্তরভাবে এই আন্দোলনকে নিয়ে দেখুন, এখানে আমরা অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন, PUCL, আপনার জনতা দল ইউনাইটেড থেকে শুরু করে আমাদের সমস্ত এই কলকাতা ল কলেজের ছাত্র প্রতিনিধি, আপনার প্রেসিডেন্সি কলেজ থেকে এসছে, নানান সম্প্রদায়ের সমস্ত কলেজ, সম্প্রদায়, সংগঠন, গণসংগঠন সব সম্মিলিতভাবে আমরা আজকে এই নাগরিক মঞ্চ গঠন করছি। আপনি কতটা পারবেন এই মঞ্চ নিয়ে আসার জন্য? এদেরকে আমরা চেষ্টা করছি যাতে মানুষ এগিয়ে আসে। আচ্ছা, আপনার নামটা? বুম্বা মুখার্জি, চেয়ারম্যান, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন। ধন্যবাদ। আজকে এটা একটা যৌথ কনভেনশন যেটা শুরু করেছে শুভজিৎ দত্তগুপ্ত, ওনাদের আমন্ত্রণে আমরা বেঙ্গল স্টুডেন্ট ইউনিট থেকে এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে বাংলার বুকে যেই রকমের দুর্নীতি শুরু হয়েছে এবং সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদেরকে যেই দুর্নীতির মুখের পড়তে হচ্ছে, এই বিরুদ্ধে আমরা একটা গণ কনভেনশন শুরু করেছি। আশা করি এইখানে আমরা অনেক ছাত্রছাত্রী এবং অন্যান্য সংগঠনকে এক করতে পারবো এবং যে অন্যায় সাধারণ মানুষের উপরে এই সরকার চালিয়ে যাচ্ছে, এর তীব্র বিরোধিতা তাতে আমরা করতে পারি। বাংলার বুকে এখনও পর্যন্ত অবধি যেই দৃশ্য আমরা দেখছি, হয়তো আমরা যুব সমাজ খুব রিসেন্টলি দেখছি, কিন্তু আমাদের বাবা ঠাকুরদার থেকে শুনে এসেছি যে বাংলা ছিল, যে বাংলা আছে তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর এইটা দুর্নীতির মেন কাণ্ডারি যে এখন রাজ্য সরকার যেভাবে এই সরকারটাকে চালাচ্ছে, এখানে সাধারণ মানুষ এবং যুবদের যে ইচ্ছা, ধারণা, চাহিদা সব ঘুরিয়ে মুচড়িয়ে ফেলে তারা একটা ডিক্টেটরশিপের দিক থেকে রাজ্য চালাচ্ছে। আর এই বিরোধিতাতেই আমরা একটা সবাই মিলে এই গণকনভেনশন করেছি। কত পারবেন আপনারা, কত পারবেন আন্দোলন করছে, কত পারবেন এই আন্দোলনটা সফল করার জন্য? দেখুন, যখন আন্দোলন সফল হয় মানুষের জন্য, কোনো সংগঠনের জন্য আন্দোলন কখনোই সফল হয় না। হয় যখন সাধারণ সংগঠনগুলোর কাজ কী থাকে, সাধারণ মানুষের কাছে পৌঁছে এই বার্তাটা দেওয়া যে কী পরিস্থিতিটা চলছে। যখন সাধারণ মানুষ একে এক হাত ধরে এগোয়, তখন একটা বিরোধিতা তৈরি হয়, তখন একটা রেভলিউশন তৈরি হয়। আমাদের যে ভূমিকা আছে, আমাদের ভূমিকা সাধারণ মানুষকে জাগানো। সাধারণ মানুষ জেগেছে। 15 বছর হতে চলেছে এই সরকার যেভাবে সরকার চালিয়েছে, এতে সাধারণ মানুষ জেগেছে। সাধারণ মানুষ বুঝতে পারছে যে মানুষকে কোন দুর্নীতির সমবন্য হতে হচ্ছে এবং মানুষকে কী কী জিনিস তাদের ডে টু ডে লাইফে ফেস করতে হচ্ছে। মূলত পশ্চিমবঙ্গে না চাকরি আছে, পশ্চিমবঙ্গে না কোনো জায়গায় কাটমানি কমিশন ছাড়া কোনো কাজ করা যায় না। আপনি একটা বাড়ি কিনতে পারবেন না, আপনি একটা গাড়ি কিনতে পারবেন না, আপনি সমাজে কাটমানি ছাড়া কিছু করতে পারবেন। এইটা হলো বাংলার এখন অবস্থা। আর যেই হিংসা রাজনীতি চলছে, যে ধর্মের রাজনীতি চলছে, বাংলার মানুষ কখনো সেটা মেনে নেবে না। এর তীব্র বিরোধিতা আমরা করি। আর আমরা আশাবাদী যে মানুষ জেগে এই সরকারকে দুমড়ে মুচড়ে ফেলে দেবে যখন মানুষ জেগে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম আদিত্য দত্ত, আমি বেঙ্গল স্টুডেন্ট ইউনিটের সভাপতি। তিনি ক্ষমতায় ফিরে যাবেন, তখন জনগণ তাকে ওয়াচ করতে আরম্ভ করবে। জনগণ ভার্সেস লিডার, জনগণ ভার্সেস পার্টি, জনগণ অ্যান্ড পার্টি। যখন বিরোধী থাকবে তখন জনগণের পক্ষে সেই নেতা এবং পার্টি। যখন ক্ষমতায় যাবে তখন জনগণ ভার্সেস তার হয়ে যাবে, তখন জনগণ ওয়াচ করবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ওয়াচ করতে
ছিলেন তখন আন্দোলন করেছিল দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারে কেজরিওয়াল, সুযোগ পেয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী বাজপেয়ীরা, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে যান, সেটা হয়ে গেছে। সিপিএম এর এই যে রাজত্ব ছিল 34 বছরের একটা কঠোর জায়গা, একটা নড়বে না হচ্ছে 34 বছর 35 বছর কেন 350 বছর ধরে সিপিএম ক্ষমতায় থাকবে এরকম শুনছিলেন বামপন্থ সরকার, সে যাবে না, কে নড়াবে না, মন পাবে না। উনি তো কতবার মৃত্যু ঘন্টা বাজিয়েছে। তাহলে উনি যখন ক্ষমতায় এলেন ওনার দলের কি কোনো রাজনৈতিক ভিশন ছিল, দলের কোনো রাজনৈতিক আইডিওলজি ছিল না। থিসিস অ্যান্টিথিসিস, তিনি কমিউনিস্ট রেজিমের বিরুদ্ধে বাম রেজিমের বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতায় এসেছেন। এবার তার দলের লোকেরা থাকবে না, ততদিন ছিল তার দলের লোকেরা, তার সঙ্গে যারা অন্যান্য রাজনৈতিক সামাজিক সংগঠনের লোকেরা ততদিন ছিল যারা চাইতো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সিপিএম এর পতন করবে। তারপরে চাওয়া পাওয়া আছে, কেউ ভাববে আমি মন্ত্রী হবো, কেউ ভাববে আমার ছেলে চাকরি পাবে, কেউ ভাববে আমি পলিটিক্যাল সেক্টর পাবো, কেউ আইডিওলজিক্যালি কথা ভাববে যে আমি এটা করবো। তো থিসিস অ্যান্টিথিসিসে মমতা ক্ষমতায় এলেন। যেরকম গান্ধীজি একসময় বলেছিলেন কংগ্রেস পার্টিটাকে তোমরা উঠিয়ে দাও, দেশের স্বাধীনতার জন্য কংগ্রেস আন্দোলন করেছে, স্বাধীন হয়ে গেছে, এখন কংগ্রেসের কি প্রয়োজন আছে? তাহলে তৃণমূল কংগ্রেস আন্দোলন করে ক্ষমতায় এলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান মুখ্যমন্ত্রী হবেন না, তাহলে তিনি তৃণমূল কংগ্রেসটাকে উঠিয়ে দেবেন তার দলটা রাখবেন কি করে? তাহলে আমি 11 বছর তৃণমূল কংগ্রেসের সাথে ওতপ্রোতভাবে আমি তৃণমূল কংগ্রেসকে করি না, আমার অভিজ্ঞতা যারা যারা তখন সংগ্রাম করতো তৃণমূল কংগ্রেসের তাদের অধিকাংশ আর ক্ষমতার পরিস্থিতিতে দেখা যায়। কিছু নেতা আছে তাও 40% 30% নেতা পুরনোরা আছে, বাকি সব হাওয়া হয়ে গেছে, নতুন লোকেরা এসে তারা ক্ষমতায় এসেছে। এখন যদি শিক্ষামন্ত্রী তৃণমূল কংগ্রেস তাহলে এই জায়গাটা হবার দিতে হবে, তাহলে প্রমোটার রাষ্ট্র হবে। পাড়ার ছেলেটা কেন তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবে, ক্লাব কেন সাপোর্ট করবে? যদি না আমি কিছু টাকা পাই, যদি না আমি কিছু উপার্জন করতে পারি, যদি না আমি কিছু চাকরি পাই। এই যে গণতন্ত্রের যে লাক্সারি, যে অবশ্যম্ভাবিতা, এটাকে আমরা রূপক কি করি? এটার মধ্যে কোনো চিন্তা ভাবনা নাগরিক কনভেনশন না করলে কোনো রাজনৈতিক দল পাপ মেরে গালাগালি দেবে, একজন আরেকজনকে পাপ মেরে গালাগালি দেবে, কারণ তার ইন্টারেস্ট হচ্ছে হল্লা বল, আমি চেঁচামেচি করে ইস্যু তৈরি করে কি করে আমি ক্ষমতায় আসবো। ক্ষমতায় এলে আমি যে একজন লুটের বিরোধিতা করছি, কখনো মনে করবেন না যে সেই লুটটাকে বন্ধ করার জন্য আমি বিরোধিতা করছি। লুটের হিসেবে আমি পাচ্ছি না, লুটের আমার অধিকার নেই, তার জন্য তোমাকে ক্ষমতায় সরিয়ে দিয়ে আমি ক্ষমতায় গেছি। এটাই গণতান্ত্রিক বর্তমান দুনিয়া, এটা ছেলে